রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম আমরা চ্যাটার্জি বাড়িতে এসেছিল সুরঙ্গমা। মেয়েকে সাথে করে নিয়ে যেতে চায় একটা দিনের জন্য, কারণ পরের দিনই মুম্বাই বেরোবে ওরা সকলে। কিন্তু গরিমা যেতে চাইছিল না সম্ভবত, কারণ ওর মনে ভয় হয়েছে ও যদি আরণ্যকের কাছ থেকে চলে যায় অন্য কোথাও, তাহলে রোশনাই ওর জায়গাটা দখল করে নেবে। সেই জন্য উত্তেজিত হয়ে পড়েছিল। সকলে যখন বুঝিয়েছে তখন হয়তো বুঝতে পেরেছে যে এখানে তো রোশনাইয়ের কোনো অস্তিত্বই নেই। কিছুদিনের জন্য আশ্রিতা হয়েছিল, তারপর তো চলে গেছে। কোথায় আছে কেউ জানে না, কেন ও এরম করছে। তারপরে বলেছে আরণ্যককে যে আমি মার কাছেই যাই, কারণ নাচের ড্রেস নিতে হবে, আরও আমার জামা কাপড় নিতে হবে, মা সেগুলো গুছিয়ে নিতে পারবে না। তখন সকলে বলল হ্যাঁ তাই যাও, তোমারও মনটা ভালো লাগবে। আরণ্যক বলল ঠিক আছে, আমি তোমাকে ড্রপ করে দিয়ে আসবো, তুমি একদম চিন্তা করো না, আর আমাদের টিকিটটা বুক করে নিই। সুরঙ্গমা বলছে আমার টিকিটটা কেটো না, ওরা কেটে পাঠিয়ে দিয়েছে। সাথে সাথে আরণ্যক বলছে আমি আপনার কথা বলিনি আন্টি, আমি আমাদের কথা বলেছি। কতদিন লাগবে জানতে চেয়েছে পরিবারের লোকজন। বলল 5-6 দিন তো লাগবেই। আরণ্যক অফিসে ছুটি পাবে কিনা সেই নিয়ে চিন্তিত ওর বাবা। বলল যে আমি তো এখন ওয়ার্ক ফ্রম হোম করি, অফিসের সকলেই জানে গরিমার এই অবস্থা, সেই জন্য ওকে নিয়ে কোথাও গেলে নিশ্চয়ই অফিসে কিছু বলবে না। মা জিজ্ঞেস করলো তুমি কি ছুটির অ্যাপ্লাই করেছো? বলছে আমি তো এইমাত্র জানতে পারলাম, এর মধ্যেই আমি কি করে করব। বলছে হয়তো আমি পেয়ে যাব। জাহ্নবী বলল তোমরা তো বিয়ের পর কোথাও যাওনি, ওখান থেকে নয় গরিমাকে সাথে করে হানিমুনে চলে যেও কোথাও। ও বলল আচ্ছা ঠিক আছে দেখছি। এদিকে রোশনাই অডিটোরিয়ামে ঢুকতে পারছে না, ওখানে দাঁড়িয়ে আছে। ওর মনে পড়ছে ওকে কিভাবে অসম্মান করেছে রঞ্জন প্রসাদজি, কিছুতেই ওকে উঠতে দেবে না। ওর মাকেও এইভাবে দমিয়ে দিয়েছিল, এবার ওর পালা। ওকে বাইরেই দাঁড় করিয়ে রেখে দিয়েছে, ওদের কর্তৃপক্ষের লোকদের দিয়ে হুমকি দিয়ে ওকে বলেছে তুমি নয় চলে যাও। ভয় পাচ্ছে, ভাবছে আমি আর নিজেকে ঠিক রাখতে পারছি না। তারপর ভাবছে না এইভাবে তো হেরে গেলে হবে না, আমার মাকেও এইভাবে হারিয়ে দিয়েছিল, আমি কেন হেরে যাব? আমি হয়তো এক পরিবার থেকে আরেক পরিবারে এসেছি, সেখানেও তো আমার সেই একই অসম্মান জুটছে। আমি এই অসম্মান আর সহ্য করব না। তাহলে আমি কোথায় যাব? আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নেই। মা মারা যাওয়ার পর যাও বা বন্ধু ছিল, তারাও তো আর যোগাযোগ রাখে না। কোথায় যাব আমি? কেউ তো আমার নেই। চিন্তায় পড়ে গেছে। রঞ্জন প্রসাদজি ওকে এমন অবস্থা করে দিল যে ওর কোথাও যাওয়ার জায়গা জুটছে না। আর এই রুদ্রপ্রসাদজির স্ত্রী, সেও তো ওকে সবসময় অসম্মান করে, বাড়িতে কাজের লোক হিসেবে রাখতে চায়। ও এই অসম্মানের বোঝা নিয়ে আর কোথাও থাকতে চায় না। এই মনে করে ও বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেখেছি নাচের অনুষ্ঠান হচ্ছে, একের পর এক আসছে যারা কম্পিটিশানে নাম দিয়েছে, সুন্দর নাচ করছে। রুদ্রপ্রসাদ ভাবছে রোশনাই কেন এখনও এলো না। এদিকে রঞ্জন প্রসাদের একজন ছাত্রী এসে বলল যে রোশনাই বাইরে দাঁড়িয়ে আছে। বলছে ঠিক হয়েছে, আমি ওকে এখানে আসতে বারণ করেছি। বলল যাও তুমি এখন ওদিকে। চলে গেল মেয়েটি। রুদ্রপ্রসাদ বাইরে গেছে, বাইরে গিয়ে রোশনাইকে কোথাও দেখতে পাচ্ছে না, ভাবছে কী হলো। তখন এদিক ওদিক খুঁজতে খুঁজতে দেখছে রোশনাই বেরিয়ে যাচ্ছে। বলছে কী ব্যাপার, তুমি এরকম পালিয়ে যাচ্ছ কেন? বলছে দেখুন গুরুজি, আমার আর ভালো লাগছে না, আমি মনে জোর পাচ্ছি না। বলছে এই জন্য তোমাকে এতদিন পরিশ্রম করি আমি নাচ শেখালাম, কেন তুমি এরকম করছো? তোমাকে চলে যেতে আমি দেবো না, তুমি এখানে থাকবে, তুমি চলো আমার সাথে। ওকে হাত ধরে টেনে অডিটোরিয়ামে নিয়ে গিয়ে বসিয়ে দিলেন। আর উনি বলে গেলেন কেউ যদি তোমাকে এখান থেকে চলে যেতে বলে সোজা আমার সাথে দেখা করতে বলবে, তোমাকে বের করে দিলে হবে না। সাথে সাথে রঞ্জন প্রসাদজি সেই ছাত্রী এসে জানিয়ে দিল ওই দেখুন গুরুজি, রোশনাই ওখানে বসে আছে। বলছে কি? বললো হ্যাঁ, ওই কর্তৃপক্ষের যে লোকটি সহযোগিতা করছে তাকে রঞ্জন প্রসাদজি ডাকলেন রোশনাইকে ওখান থেকে তুলে দেওয়ার জন্য। ও এসে রোশনাইকে বলছে আপনি এখানে এসেছেন কেন? যান। কেন বারবার কথার অবাধ্য হচ্ছেন? এটা ঠিক হচ্ছে না। তখন রোশনাই বলল দেখুন, আপনাদের কিছু বলার থাকলে আমার গুরুজিকে বলুন, রুদ্রপ্রসাদজি আমাকে এখানে বসতে বলছেন। রুদ্রপ্রসাদ
আসতে দেরি করলো বলে সবটা দেখতে পায়নি। দেখছে যে রোশনাইকে উঠিয়ে দেওয়ার চেষ্টা চলছে, আঙুল দিয়ে বারণ করলো যে না, ওকে ওখান থেকে ওঠাবে না। তখন চলে গেল, বলছে কতক্ষণ আর তোমাকে এই তোমার গুরুজি সাপোর্ট করবে। এদিকে আরণ্যক নিজেদের টিকিট কাটছে। সুরঙ্গমা বলল একই ফ্লাইটে তুমি কাটতে পারো। গরিমা বলল আচ্ছা, আমাদের তো হানিমুন হয়নি, তুমি কি কোথাও নিয়ে যাবে ওখান থেকে? বলছে হ্যাঁ, তোমার যদি মনে হয় তাহলে আমরা নিশ্চয়ই যাব। বলছে কেন তোমার মনে হয় না? তুমি যেতে চাও না? বলছে তুমি সুস্থ হলে, তুমি ভালো থাকলে আমার তো সবই ভালো লাগবে, আর তুমি যেতে চাইলে অবশ্যই আমি যাব। আমি সেই কথাটাই তোমায় বলতে চেয়েছি। এখন তুমি বলতে পারবে না, তোমার পা ঠিক নেই। বলছে আমি যদি গিয়ে নাচ করতে না পারি, বলছে তুমি অবশ্যই নাচ করতে পারবে, আর তুমি ফার্স্ট হয়ে আসবে। ও বিশ্বাস করতে পারছে না। ওদের মধ্যে যে মনোমালিন্য ছিল আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। দেখেছিলাম ছোটুর বাবা ছোটুকে বলছে তোমার কি ব্যাপার, তুমি একদম কথা শোনো না? ওখানে আছে মিনি আর মিনির মা। বলল তোমাকে বলেছিলাম মাধবীলতার সাথে দেখা করতে, তুমি নিশ্চয়ই করনি। কেন করনি? ও যে মাধবীলতার সাথে দেখা করেছে সেটা বলল না, বলছে যে তোমার জন্য একটা বিয়ের ঠিক করলাম, সেটাও তুমি ভেস্তে দিলে। মিনি বলছে ছোটু, তোমার কপালে তো বিয়ের জন্য মেয়ে জোটে না, যাও বা একটা জুটলো, কেন তুমি এরম করলে? বিয়েটা করে নিলেই পারতে। আমার মতো দেখবে তোমার অবস্থা হবে, আমারও যেমন বর জুটবে না। ছোটু বলল মিনি, আমি তোমার বিয়ে দেবো, তুমি চিন্তা করো না। বলছে কবে আর দেবে? ঝ্যাঁটালাতি খেতে খেতেই তো আমার দিন শেষ হয়ে যাচ্ছে, কে আমাকে বিয়ে করবে? বলছে আমি বিয়ে দেবো। এবার বৌদি বলছে যে আমি কতবার মাধবীলতাকে ফোন করছি, একবারও ফোন ধরছে না, বেজে বেজে থেমে যাচ্ছে। বলছে কি, ওই মেয়ের এত সাহস, আমার বড় বৌদি ফোন করছে ফোন ধরছে না? বলছে ধরবে কেন, ওর আত্মসম্মানে লেগেছে। বাবা বলছে তোমার মতো উজবুক ছেলে যে কিনা ওই মেয়েটাকে বিয়ে করতে রাজি হলো না। তুমি মাধবীলতাকে কতটুকু চেনো? আমি জানি ও পড়াশোনায় খুবই ভালো ছিল। সেই মেয়েটা দেখো অনেক কিছু করতে পারতো, তা না করে ভাবলো যে আমি শিক্ষিকা হব, আমি ছাত্রছাত্রী তৈরি করব, সেই পথেই গেছে। বলল দেখো বাবা, তোমরা তো ওইরকম একটা মেয়ের সাথে আমার বিয়ে দিতে চাইছো, তোমরা বুঝতে পারছো না। তোমার হয়তো ছোট ছেলে, আদরের ছেলে, তাই এইরকম ভাবছো, কিন্তু দেখো আমি তো সেরকম কোনো রোজগার করি না, ওর ইচ্ছে অনিচ্ছে পূরণ করতে পারবো না। বলছে তুমি এইভাবে ভাবছো কেন? মেয়েটা তো রোজগার করে। বলছে যে ও সংসারে কন্ট্রিবিউট করবে। তখন ছোটু বলছে আমার লজ্জায় মাথা কাটা যাবে, যে বউ সংসারে টাকা দিচ্ছে, স্বামী পারছে না, এটা কখনো হয়? তোমরা আমার দিকটা দেখছো না, একবারও ভাবছো না আমার কি অবস্থা হবে? তখন বললো যে মাধবীলতা সেরকম মেয়ে না, যদি ও সেরকম হতো তাহলে অন্য কিছু করতো। ও কখনোই হয়তো চাইবে না যে আমার স্বামী একটা রাজপ্রাসাদ করে দিক, অট্টালিকা করে দিক। সেই জন্যই তো তোমার সাথে বিয়ে দিতে চেয়েছিলাম, তুমি একজন ভালো মনের মানুষ, তাই কেন তুমি ওকে বিয়ে করলে না? মিনি বলছে ছোটু, তুমি আর এরকম করো না, কথাটা শুনতেই পারতে, এখন নিজেই নিজের কথা যদি বলবে, কারোর কথা শুনবে না, এরকম করলে কি করে হবে? ছোটুকে বোঝানোর চেষ্টা করছে সকলে যে কম রোজগার করে তো কী হয়েছে, দুজনে মিলেমিশে কাজ করবে। কিন্তু ছোটুর দিক থেকেও ছোটু ঠিক, বউ যদি কিছু চায় দিতে পারবে না, বউয়ের টাকায় সংসার চলবে, এটা তো ভাবা যায় না। বাড়িতে সকলে অসম্মান করে ওকে, সেই অসম্মানটা বউকেও পোয়াতে হবে। বড় বৌদি বলল আমি তো আছি, তুমি কেন চিন্তা করছো, ও তো চাকরি করে। ছোটুকে বোঝানো যাচ্ছে না, শেষ পর্যন্ত আদৌ কি বিয়ে হবে মাধবীলতার সাথে? মাধবীলতাও রাগ করে আছে। এদিকে রোশনাইকে নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। বাইরে গেছে সকলে, আদিত্য কাপুরও হঠাৎ বাইরে চলে গেল। বাইরে গিয়ে কর্তৃপক্ষের লোকজন সব দাঁড়িয়ে আছে। রোশনাই নাচ করতে পারেনি, ওর ড্রেসটাকেও কেটে দিয়েছিল, কিন্তু রঞ্জন প্রসাদজি ম্যানিপুলেট করে দিয়েছেন। যারা চ্যানেল কর্তৃপক্ষ তারা বলছে সেরকম তো কিছু পেলাম না, আমরা যারা ড্রেস তৈরি করেছিল তাদের কাছেও জানতে চেয়েছি। এবার ওখানে তো সিসিটিভি ক্যামেরা নেই, তারা ওখানে ছিল, তাহলে কে কাটলো সেই অপরাধীকে আমরা খুঁজে বার করতে পারবো না। কেন ও নাচ করতে পারেনি? রঞ্জন প্রসাদজি বলছেন ও তো নাচ করতেই জানে না, ওর মতো মেয়েকে কেন যে রুদ্রপ্রসাদ সুযোগ করে দিয়েছিল আমি তো ভাবতেই পারি না। তার মানে এখন তো এই দাঁড়ালো যে ওকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। জাজেদের কাছ থেকে মতামত চাইলো, জাজেসরা বলল
যে দেখুন একটা তো ঝামেলা হয়েছিল, আমরা এর মধ্যে থাকতে চাই না, চ্যানেল কর্তৃপক্ষ যা করবে আমরা সেটাই মেনে নেব। রঞ্জন প্রসাদজি ওদের হাত করে নিয়েছে, ওদেরকে দিয়ে বলাচ্ছে যে চ্যানেলের সামনে রুদ্রপ্রসাদকে ক্ষমা চাইতে হবে, যে ও একটা ভুল করেছিল। যখন টিভি শোটা চলছিল সেই সময় রুদ্রপ্রসাদ বলেছিল যে রোশনাইকে কেউ ফাঁসিয়ে দিয়েছে, তাই কোনো প্রমাণ পাওয়া যায়নি, রুদ্রপ্রসাদকে ক্ষমা চাইতে হবে সকলের সামনে। ও বলছে কেন, আমি কেন ক্ষমা চাইবো? বলছে তাহলে রোশনাইকে ক্ষমা চাইতে হবে, যে রোশনাই আর কোনো দিনও এখানে নাচ করবে না, কোনো দিনও কোনো নাচের অংশগ্রহণ করবে না, এইরকম করে ওকে দমিয়ে দিতে চাইছে। রুদ্রপ্রসাদজি বলল না, সেটা কি করে সম্ভব, রোশনাই কেন ক্ষমা চাইবে, ও কি করেছে, ও তো কোনো অন্যায় করেনি। আদিত্য কাপুরও ছিল, বলছে না, রোশনাই কেন ক্ষমা চাইবে, আমিও তো সবটা দেখেছি। এবার কি ডিসিশান নেবে বুঝতে পারছে না। রঞ্জন প্রসাদজি ওদেরকে বললেন যে আপনারা যদি রোশনাইকে নাচের সুযোগ করে দেন তাহলে আমি আর আমার ডান্সাররা মিলে এই শো থেকে বেরিয়ে যাব। এবার আপনাদের সিদ্ধান্ত, আপনারা কি করবেন। আর রুদ্রপ্রসাদকে সকলের সামনে ক্ষমা চাইতে হবে, আর ও যদি না ক্ষমা চায় তাহলে আমি বেরিয়ে যাব। এবার উনি চলে গেলেন, ওদের ডিসিশান নিতে বললেন। চ্যানেল কর্তৃপক্ষ বলছেন রুদ্রপ্রসাদজি দেখুন, আপনি আমাদের চ্যানেলের সাথে অনেক বছর ধরে যুক্ত, আপনি আমাদের মেন্টার, ভালো ভালো ছাত্রছাত্রী আপনি তৈরি করেছেন, কিন্তু এত বড় ক্ষমতা নেই যে আপনি সকলের সামনে ক্ষমা চাইবেন। কি করবে, রোশনাইকে ক্ষমা চাইতে বলছে, রুদ্রপ্রসাদ বলছে সেটা কখনোই সম্ভব না, আদিত্য কাপুরও ওখানে আছে। রঞ্জন প্রসাদজি বারবার ঠেস দিয়ে বলছেন যে এই মেয়েটা নাচই করতে পারে না, তাকে নাচের সুযোগ করে দিচ্ছে, এরকম একটা মেয়ের সংস্পর্শে থাকলে এইরকমই তো ঘটবে। সবার সামনে বলতে হবে যে ও নাচ পারে না, ও ভুল করেছে, ক্ষমা চাইতে হবে। এইবার কি হবে, রোশনাই কি ক্ষমা চাইবে নাকি রুদ্রপ্রসাদজি ক্ষমা চাইবে? ওরা যদি ক্ষমা চায় চ্যানেল কর্তৃপক্ষর কাছে সকলের সামনে জানাজানি হয়ে যাবে, ব্যাপারটা ছোট হয়ে যাবে। আদিত্য কাপুর আছে, সে তো এখনও সেইভাবে কথাই বলেনি। কি করবে, দেখতে থাকবো। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।